আসছে অর্থ বছরের প্রথম মুদ্রানীতির রাজনৈতিক অস্থিরতা ও অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় এবারও সংকোচমূলক নীতিতে জোর। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ভর করে জমজমাট পুঁজিবাজার। সালমান এফ রহমান, তার ছেলে শায়ান এবং শিবলি রুবায়াতকে আজীবন নিষিদ্ধ ঘোষণা। দেশের চামড়া শিল্পের সঠিক মূল্যায়ন হয়নি মন্তব্য প্রধান উপদেষ্টা। রেলডিসি উত্তরণের সব সংস্থাকে জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কাল ঘোষণা হতে যাচ্ছে চলতি অর্থ বছরের প্রথম মুদ্রানীতি। রাজনৈতিক অস্থিরতা, অর্থনীতির নানা চ্যালেঞ্জের কথা মাথায় রেখে এবারও সংকোচমূলক মুদ্রানীতি দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। মূল্যস্ফীতি কমে আসলে মুদ্রানীতির পুনর্বিবেচনার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য রাখতে এক বছরে 2 দফায় মুদ্রানীতি প্রণয়ন করে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে তুলে ধরা হয় অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, বৈদেশিক ও অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ নির্ধারণের রূপরেখা। বৃহস্পতিবার বিকেল 3টায় জুলাই-ডিসেম্বর সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর আহসান এস মনসুর। জানা গেছে, জাতীয় নির্বাচন ও মূল্যস্ফীতি 7% নিচে না নামা পর্যন্ত সুদহার অপরিবর্তিত রাখার পক্ষেই অবস্থান নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেখানে নীতি সুদহার ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ আগের মতোই অপরিবর্তিত রাখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের জন্য আমার মতে তারা অগ্রাধিকার দিচ্ছেন হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে, যতটা না প্রবৃদ্ধিকে। কারণ প্রবৃদ্ধিকে আবার যদি অগ্রাধিকার দিতে হয় তাহলে কিন্তু আমাদের কস্ট অফ ডুইং বিজনেস, কস্ট অফ ক্যাপিটাল বিশেষ করে আমাদের কমাতে হবে। তো সেটা কমাতে গেলে আবার আমাদের পলিসি রেটটা কমাতে হয়। তো বাংলাদেশ ব্যাংক এই দুটোর মধ্যে আমার মনে হয় যে এই মুদ্রানীতিতেও তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই বেশি তারা গুরুত্ব দেবে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগে আগ্রহ নেই বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের। হিসেব বলছে, গত 6 মাসে আমদানি ঋণপত্র খোলার হার গত 52 মাসের মধ্যে সর্বনিম্ন। তলানিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। এমন পরিস্থিতিতে নতুন মুদ্রানীতি সংকোচনমূলক হলে তা বিনিয়োগকে আরো বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। একদিকে বলছেন যে আপনি অর্থনীতিটাকে বেগবান করতে চান, তো সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে তো কোনোভাবেই আপনার অর্থনীতি বেগবান হবে না, রাদার আপনি কিন্তু ইনডাইরেক্টলি বিজনেসকে কমিয়ে নিয়ে আসছেন। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি কমে আসলে মুদ্রানীতির বাইরেও যে কোনো সময়ে সুদের হার কমিয়ে আনতে পারে বাংলাদেশ ব্যাংক। এখন যদি আমরা পলিসি রেটটাকে চেঞ্জ নাও করি, যদি মূল্যস্ফীতিটা আরো নিচের দিকে যেতে থাকে, তাহলে এই ডিসেম্বরের মধ্যেই পলিসি রেটটাকে আরেকবার পুনর্বিবেচনা করা। মূল্যস্ফীতির লাগাম টানতে গিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হলে তা দেশের অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। আর্থিক ও ব্যাংক প্রতিষ্ঠানের ওপর ভর করে দীর্ঘদিন পর ভালো অবস্থানের দেশের পুঁজিবাজার। তবে বাজারের এমন ভালো সময়ও ভালো নেই ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা। তাদের অভিযোগ, লাভের গুড় ঘরে তুলছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও মার্কেট মেকাররা। বিশ্লেষকরা বলছেন, টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে আরও সময় লাগবে অনেক। ঢাকার পুঁজিবাজারে প্রতিদিনই বাড়ছে লেনদেন, ফুলে ফেপে উঠেছে সূচক। বাজার বিশ্লেষণ করে দেখা যায়, এমন ইতিবাচক ধারার পেছনে মূল ভূমিকা ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের। হিসেব বলছে, গেল সপ্তাহে ডিএসইতে দাম বাড়ার শীর্ষ 10 কোম্পানির 9টিই ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দখলে। এর মধ্যে 4 ব্যাংক, 5 আর্থিক প্রতিষ্ঠান ও 1টি বীমা কোম্পানি। একই সময়ে তালিকাভুক্ত 36 ব্যাংকের মধ্যে 30টিরই ধারাবাহিকভাবে দাম বেড়েছে। তবে পুঁজিবাজারের এমন ভালো সময়েও খুব একটা লাভবান হচ্ছেন না ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা। তাদের অভিযোগ, প্রাতিষ্ঠানিক ও মার্কেট মেকাররাই একচেটিয়া সুফল ভোগ করছে। ব্যাটবিসি, জিপি, স্কয়ার ফার্ম এই জাতীয় শেয়ারগুলো টেনে আপনি ইন্ডেক্সটা ঠিকই বাড়াচ্ছেন, আমাদের পোর্টফোলিও থেকে কোনো টাকা বাড়তেছে? কমপক্ষে 6 মাস যদি কন্টিনিউ আপটেনে পারে, তাইলে এই মানুষগুলি বেঁচে যাবে। এখন কিছুটা আমাদের পুঁজি
কিছুটা কভার হচ্ছে, এই জন্য আমরা আশাবাদী বাজার আরও ভালো হবে। বাজার বিশ্লেষকরা বলছেন, সরকারের অংশীদারিত্ব আছে এমন বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হলে সাধারণ বিনিয়োগকারীরা লাভবান হবেন। এছাড়া অনেক কোম্পানির শেয়ার অবমূল্যায়িত রয়েছে, সেখানেও বিনিয়োগের সুযোগ থাকলে বাজারে আস্থা বাড়বে বিনিয়োগকারীদের। তবে তাদের মতে টেকসই পুঁজিবাজারের জন্য অপেক্ষা করতে হবে আরও অনেকটা সময়। Governmental stake in multinationals who have been doing fantastically well in terms of profit making, governance, accountability, তাদেরকে লিস্টিং করা হোক। এবং ইন এডিশন যে আরও কয়েকটা কোম্পানি যারা স্টেট ওন এন্টারপ্রাইজ উইচ আর ডুইং ওয়েল, তাদেরকে লিস্টিং করা হোক। এবং গভর্নমেন্টের স্টেট ওন এন্টারপ্রাইজ অলরেডি যেগুলি লিস্টেড আছে, যেমন লাইকসে পাওয়ার গ্রিড, ডেস্কো বা এই ধরনের অন্য যে কোম্পানিগুলি আছে, সেখান থেকেও কিছু শেয়ার পাবলিককে আরও বেশি পরিমাণে দেওয়া হোক। ৭,০০০ 7,000 উঠে যে নামছে 7,446 দিকে, সেখান থেকে 2-3-400 উঠলে যারা চট্টগ্রাম পত্রিকায় লেখে তারা কি করবে, ও অনেক উঠে গেছে, আমরা দৌড়াদৌড়ি করবে না, কোথায় ছিল কোথায় নেমেছে, এইটুকু ট্রানজেকশন দিয়ে বোঝা যাবে না যে বাজার স্টেবল হয়ে গেছে। এদিকে লোকসান এড়াতে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও অর্থনীতির গতি প্রকৃতি বুঝে বিনিয়োগ করার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। সালমান এফ রহমান তার ছেলে শায়ান রহমান এবং শিবলি রুবায়াতুল ইসলামকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসি। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা জানায় সংস্থাটি। আইএফআইসি আমার বন্ড ও জিরো কুপন বন্ডের নামে বিনিয়োগকারীদের প্রতারিত করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান সালমান এফ রহমানকে 100 কোটি টাকা ও তার ছেলে ব্যাংকের তৎকালীন ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান রহমানকে 50 কোটি টাকা জরিমানা করা হয় এবং পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত নেয় কমিশন। এছাড়া একই ঘটনায় বিএসসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলামকে আজীবন এবং তৎকালীন কমিশনার ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদকে 5 বছরের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। দেশের চামড়া শিল্পের সঠিক মূল্যায়ন হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিসি উত্তরণ কমিটির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে একথা বলেন তিনি। এ সময় বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে এলডিসি উত্তরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এলডিসি উত্তরণ কার্যক্রমের সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করে প্রধান উপদেষ্টা আরও বলেন, এটা পুরোটাই সমন্বয়ের ব্যাপার। এরই মধ্যে বিনিয়োগকারী, অর্থদাতা এবং উন্নয়ন সহযোগীদের সমর্থন পেয়েছে সরকার। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বাংলাদেশ ওয়াশিংটনে গতকাল এই পর্যায়ে প্রথম দিনের আলোচনা সম্পন্ন হয়েছে। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৈঠকের সূত্রে জানা গেছে, আগের 2 দফা বৈঠকে যেসব অমীমাংসিত বিষয় ছিল সেগুলোতেও একমত হয়েছে দুই দেশ। কোনো দেশকে যুক্তরাষ্ট্র কী সুবিধা দিয়েছে আলোচনায় সেগুলো তুলে ধরেছে বাংলাদেশ। প্রথম দিনের আলোচনা শেষে বাণিজ্য উপদেষ্টা সংবাদ মাধ্যমকে জানান, দর কষাকষি চলছে, এক্ষেত্রে যেসব শর্ত ছিল তার নিষ্পত্তির বিষয়ে কিছুটা অগ্রসর হয়েছে বাংলাদেশ। তবে ফলাফল কী হবে তা জানা যাবে শেষ দিনের আলোচনা শেষে। আশা এবং যদি আগের মতোই থাকে তাহলে তো একটা বড় ধরনের একটা আমাদের প্রতিযোগিতা সক্ষমতার উপরে একটা চাপ সৃষ্টি হবে। সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ডস অ্যান্ড বায়ার্সের সাথে আমাদের একটা দর কষাকষির জায়গাটা আছে, সেইটুকু কতটুকু আমরা সেখানে আমাদের উদ্যোক্তারা এক্সারসাইজ করতে পারবেন, সেইটা সরকারি যেসব কার্যকলাপের সাথে আমাদের উদ্যোক্তাদের সম্পৃক্ততা আছে সেখানে কিভাবে আমরা তাদেরকে সহায়তা করে তাদের লিড টাইম কমানো, তাদের কস্ট অফ ডুইং বিজনেস কমানো, সেটার দিকে আমাদের নজর দিতে হবে। যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে বহুদিন ধরে আলোচনাধীন বাণিজ্য চুক্তি এখনো চূড়ান্ত না হয় বড় শুল্ক হারানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি অভিযোগ করেন, ভারত এখনো মার্কিন বাজারের প্রতি যথাযথ আচরণ করছে না। আগস্টে এই চুক্তি না হলে ভারতীয় পণ্যে 25% শুল্ক বসবে। অন্যদিকে ভারত জানিয়েছে, কৃষক ও খাদ্য নিরাপত্তার কারণে কিছু সুরক্ষা বজায় রাখা জরুরি।
বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি বিভাগ থেকে এক চিঠিতে এই সতর্কতা জানানো হয়। এতে বলা হয়, আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, সিআইআই ব্যাংক, আর্থিক খাত, স্বাস্থ্যসেবা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন সূত্র থেকে এমন আশঙ্কার কথা উঠে এসেছে। চিঠিতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সাইবার সুরক্ষা ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের কেন্দ্র দ্বিবার্ষিক নির্বাচনে 2025-27 জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ABM সাইফুল হোসেন সোহেল। এর সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। বিকেলে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে কোয়াব পরিচালনার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। কেবল শিল্পের ডিজিটালাইজেশন, পাইরেসি বন্ধ ও সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে কাজ করার আশ্বাস নতুন কমিটির। নির্বাচনে সম্মিলিত পরিষদ ও অগ্রযাত্রা পরিষদ থেকে 33 জন কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন। মোট ভোটার সংখ্যা ছিল 610 জন। আমি এবার হ্যান্ডওভারটা করব ওনাদের প্রতিদ্বন্দ্বিতায় বিটিআরসি, বিটিভি, তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মিনিস্ট্রিকে যেন তারা একটি সঠিক পদক্ষেপ নিয়ে এই সেক্টরে যে বেআইনি কাজটি সংগঠিত হচ্ছে সেই কাজটি বন্ধের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেন। বেআইনি সম্প্রচারের বিরুদ্ধে, এই পাইরেসির বিরুদ্ধেই হচ্ছে আমাদের মূল কাজটি, যেটা আমরা সামনে করতে যাচ্ছি। আর এই ছিল পূবালী ব্যাংক PLC বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।